সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। অনেক প্রাপ্তি অপ্রাপ্তি আর আশা নিরাশার দোলাচলে কালের গর্ভে হারিয়ে যেতে চলেছে আরও একটি বছর। 2024 সাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ছিল আলোচিত। সাকিব আল হাসানের খুনের মামলার আসামি থেকে শুরু করে টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, টি-20 বিশ্বকাপে ভরাডুবির পর টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশের মধ্যে দিয়ে মধুর সমাপ্তি। বছর শেষে হিসাবের খেরা খাতায় ঠিক কতটা হিসাব মিলাতে পারলো বাংলাদেশ ক্রিকেট, এমন সবকিছুর হিসাব নিকাশের ডালি খুলে 2024-এর ক্রিকেট সালতাম আমি। চলতি বছরের 5 আগস্ট সরকার পতনের পর নাজমুল হাসান পাপন আত্মগোপনে চলে যাওয়ায় অবসান ঘটে বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পাপনের একযুগের শাসনের। ফলে অভিভাবক শূন্য হয়ে পড়ে দেশের ক্রিকেট। তবে সেটার অবসানও হয় দ্রুত। পাপনের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন বিসিবি পরিচালক ফারুক আহমেদ। তবে বছরের শুরুটা মোটেও এতটা এলোমেলো ছিল না। বছরটা টি-20 সিরিজ দিয়েই শুরু করেছিল বাংলাদেশ। মার্চে ঘরে মাঠে আসা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে 2-1 ব্যবধানে হারে টাইগাররা। তবে এই হারের বদলা ওয়ানডে সিরিজে একই ব্যবধানে লঙ্কানদের হারিয়ে নেয় শান্তর দল। তবে টেস্ট সিরিজে বাংলাদেশকে 2-0 ব্যবধানে হারায় ধনঞ্জয় ডি সিলভার দল। মে মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসে জিম্বাবুয়ে। সহজেই 4-1 ব্যবধানে সিরিজ জিতে বিশ্বকাপের সেরা প্রস্তুতি নেয় টাইগার শিবির। বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে টাইগাররা। শক্তিশালী টর্নেডোর আঘাতকে পেছনে ফেলে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশকে সেই সিরিজে 2-1 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামে যুক্তরাষ্ট্র। সেই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের মিশন শুরু করে টাইগাররা। গ্রুপ পর্বে 4 ম্যাচের 3টিতে জিতে প্রথমবারের মতো সংক্ষিপ্ত ভার্সনের বিশ্বকাপের সুপার 8-এ পা রাখে শান্তর দল। সুপার 8-এ প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও সেমি স্বপ্নের যাত্রায় আফগানিস্তানের বিপক্ষে সহজ সমীকরণই পেয়েছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বিঘ্নিত সে ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উল্টো 8 রানে হেরে বিদায় ঘণ্টা বাজে তাদের। বাংলাদেশের অবশ্য সবচেয়ে বড় প্রাপ্তি ছিল স্পিনারদের ভেতর রিশাদ হোসেনের যৌথভাবে আসরের সর্বোচ্চ 14 উইকেট নেয়া। এরপর আগস্টে 2 টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে যায় বাংলাদেশ। টাইগারদের পারফরমেন্স দেখে চোখ কচলাতে রীতিমতো বাধ্য হন ক্রিকেট বোদ্ধারা। পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই 2-0 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। পরের মাসে অবশ্য ভারতের বিপক্ষে মুদ্রার উল্টো পিঠটাও দেখে শান্তর দল। 2 টেস্ট ও 3 টি-20 ম্যাচে হোয়াইট ওয়াশ হয়ে শূন্য হাতেই দেশের বিমান ধরতে হয় তাদের। সেই সিরিজের শেষ টেস্টের পর আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণাও দেন সাকিব আল হাসান। ভারত সফর শেষে বরখাস্ত হন আলোচিত কোচ হাথুরু সিংহে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তার স্থলাভিষিক্ত হন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। তবে কোচ বদলালেও শনির দশায় কাটাতে পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে ন্যূনতম লড়াইও করতে পারেনি। ঘরে মাঠে টেস্ট সিরিজ খেলে অবসরে যাওয়ার ইচ্ছেও পূরণ হয়নি এই সিরিজে সাকিব আল হাসানের। অবশ্য নভেম্বরের শুরুটা বাংলাদেশের জন্য ছিল আরও হতাশাজনক। আরব আমিরাতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে 2-1 ব্যবধানে হারতে হয় তাদের। এরপর নিয়মিত অধিনায়ক শান্তর চোটে প্রথমবারের মতো অধিনায়কত্বের ভার পড়ে মিরাজের কাঁধে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হারতে হয় প্রথম টেস্ট। তবে এরপর জ্যামাইকা টেস্টে স্বাগতিকদের হারিয়ে 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট জয়ের স্বাদ পায় মিরাজের দল। তবে সে আনন্দ উবে যায় ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে। তবে তখনও ছিল টি-20 সিরিজ। সেখানে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে ক্যারিবীয়দের প্রথমবারের মতো বাংলাবাস করে মধুর প্রতিশোধ নেয় লিটন দাসের দল। সিনিয়রদের সাফল্য ব্যর্থতার এমন সব গল্পের ভিড়ে চমক দেখিয়েছেন জুনিয়র টাইগাররা। শক্তিশালী ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জেতে আজিজুল হাকিম তামিমের দল। তবে মেয়েদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে সুমাইয়া আক্তারের দলের, যেটা পুরো বছরে মেয়েদের ক্রিকেটের ছিল প্রতিচ্ছবি। অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর ভারতের বিপক্ষেও টি-20 সিরিজে একই ভাগ্য বরণ করে টাইগার্সরা। এরপর এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপে বলার মতো কিছুই নেই। বছর শেষের দিকে ঘরে মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে শেষ করতে হয়েছে বছর। পুরো বছর জুড়েই আলোচনায় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ এই অলরাউন্ডার ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি। তিনি এই সময় দেশে না থাকলেও তাকে করা হয় হত্যা মামলার হুকুমের আসামি। ফলে নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরতে পারেননি। গত সেপ্টেম্বরের পর থেকে কোনো সিরিজেই বাংলাদেশি দলে ছিলেন নাই টাইগার। বছরের শেষ দিকে সে আরও দুঃসংবাদ পান সাকিব। সারের হয়ে সামারসেটের বিপক্ষে খেলা ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে সাকিবের বিরুদ্ধে। পরে স্পিন ল্যাবে পরীক্ষা দিয়েও উঠাতে পারেননি তিনি। ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয় সাকিবের বোলিং। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে বিশাল মহাযজ্ঞ। আজ মিরপুরের হোম অফ ক্রিকেটে বসেছে বিপিএল এর টি-20 মিউজিক ফেস্টে পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান আর তার দল মাতিয়ে তোলেন উপস্থিত দর্শকদের। তার সঙ্গে মঞ্চ মাতান রাফা, জেফার, মুজা, সঞ্জয়, মাইলসের মতো ব্যান্ড দলও। সুর ও উন্মাদনায় নতুন রূপে সাজে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ঘিরে এই আয়োজন। শীঘ্রই চট্টগ্রাম ও সিলেটেও করা হবে এই আয়োজন। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে ঘিরে বিসিবির ভিন্ন উদ্যোগের অংশ ছিল বিপিএল ফেস্ট। মিউজিক কনসার্টে ঢাকার বড় আকর্ষণ ছিল সোমবার। রাহাত ফতে আলী, মাইলস, জেফার, রাফার মতো তারকারা মঞ্চ মাতাবেন। দুপুর থেকেই মিরপুর স্টেডিয়ামে আসতে শুরু করেন দর্শকরা। বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু ঢুকছে। কনসার্টকে সামনে রেখে মিরপুরের নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। অন্যান্য সময়ের মতো এবার বিশৃঙ্খলা দেখা যায়নি। আয়োজন নিয়ে দর্শকরা বেশ সন্তোষ প্রকাশ করেন। কনসার্ট দেখতে আসা দর্শকরা ঝামেলা ছাড়া প্রবেশ করতে পেরে খুশি। আসলে আজকে রাহাত ফাতে আলী খান তো এর আগে আসেনি কখনো বাংলাদেশে, ফার্স্ট টাইম আসছে, তো ওই উপলক্ষে আসলে আসা। প্রত্যেক মোড়ে মোড়ে আমাদের পুলিশ প্রশাসনটা সুন্দর করে আমাদের সিস্টেম করে একটা পথ করে দিচ্ছে। আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। অবশ্যই জেমস আসার কথা ছিল, অসুস্থতার কারণে আসতে পারে, সেজন্য একটু খারাপ লাগতেছে, বাট যারা আসতেছে দেখেন খুব ভালো লাগে। আজকে যে সিকিউরিটিটা এত দুর্দান্ত করছে, অ্যাটলিস্ট মানিক মিয়া এভিনিউতে যেই ফ্রি কনসার্ট হয়েছিল তার থেকে আই হোপ অনেক বেটার হবে এখানে। বিপিএল আয়োজনে ভিন্ন মাত্রা নিয়ে দর্শকরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। জানান এমন আয়োজন ভবিষ্যতে দেখতে চান। পছন্দের তারকার গান সামনে থেকে শুনতে পারায় দর্শকরা বেশ আনন্দিত। রাহাত ফাতে আলী খান উনি আমার খুব পছন্দের একজন সিঙ্গার, ওনার জন্য এখানে আসা মূলত। মাইলস তো আমাদের দেশের একজন জনপ্রিয় সিঙ্গার, শাফিন আহমেদের বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। প্রত্যেকটা জায়গা হওয়া উচিত, শুধু 3টা না। এখানে যেই কটা আমাদের দল আছে, 7টা টিম, 7টা জেলায় বা বিভাগে হওয়া উচিত। সবাই এটা আয়োজনটা উপভোগ করা উচিত। ঢাকার বাইরে আগামী 25 ও 27 ডিসেম্বর সিলেট এবং চট্টগ্রামে আরও 2টি কনসার্টের আয়োজন করেছে বিসিবি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। রংপুর ঢাকা মেট্রো ফাইনাল দিয়ে পর্দা নামতে যাচ্ছে এনসিএল টি-20 এবারের আসরের। আগামীকাল দুপুর 12:30টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের এই ফাইনালের মহারণ। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে শিরোপা জিততে মুখিয়ে রয়েছে দুই দলই। বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে। টি-20তে নতুন তারকা তুলে আনার প্রচেষ্টায় বিসিবির জমকালো আয়োজন। প্রথমবারের মতো মাঠে গড়া জাতীয় ক্রিকেট লিগ টি-20 ফরম্যাটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে 12 দিন চলে ঘরোয়া ক্রিকেটের এই লড়াই। নানা নাটকীয়তা শেষে ফাইনালে উঠে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। গ্রুপ পর্বের পুরোটা জুড়েই আধিপত্য ধরে রেখেছিল ঢাকা মেট্রো, সঙ্গে লড়াই করেছে রংপুর বিভাগ। অনুমিতভাবেই লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের প্রথম দুই দল তারাই। 7 ম্যাচে 7টিতে জিতে চমক জাগায় ঢাকা মেট্রো। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরে সরাসরি ফাইনাল খেলার স্বপ্ন ধূলিসাৎ হয় রাজধানীর এই দলটির। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে 38 রানে হারিয়ে ফাইনালে ওঠে ঢাকা। ফাইনালে ওঠার পথে ঢাকাকে সামনে থেকে নেতৃত্ব দেন নাইম শেখ। অসাধারণ অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। 9 ম্যাচে প্রায় 33 গড়ে করেন 316 রান, যা টুর্নামেন্ট সর্বোচ্চ। অন্যদিকে টানা 5 জয় টুর্নামেন্ট শুরু করে রংপুর বিভাগ, কিন্তু এরপরই হয় ছন্দপতন। টানা 2 ম্যাচ হেরে টেবিলের 2 থেকে শেষ করে গ্রুপ পর্ব। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে 4 উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কাটে আগ্রহের দল। রংপুরের আলাউদ্দিন বাবু 8 ম্যাচে 16 উইকেট নিয়ে আছেন সেরা বোলারদের তালিকার 2-এ। ফাইনালের আগে দুইবার মুখোমুখি হয় ঢাকা মেট্রো রংপুর বিভাগ। 2 ম্যাচেই আসে ভিন্ন ফলাফল। লিগ পর্বে রংপুরকে 7 উইকেটে হারালেও নকআউট পর্বে রংপুরের কাছে 4 উইকেটে হারে ঢাকা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতা না হওয়ায় অর্থের তেমন ছড়াছড়ি নেই এনসিএল টি-20তে, তবে থাকছে বেশ কয়েকটি পুরস্কার। ইতিমধ্যেই প্রাইজ মানিও জানিয়ে দিয়েছে বিসিবি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে 20 লাখ টাকা, আর রানার্স আপ দল ঘরে তুলবে 10 লাখ। আসলে সেরা ক্রিকেটার পাবেন 1 লাখ টাকা, আর সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর প্রত্যেককে দেয়া হবে 50,000 টাকা করে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নাম লেখালেন ইতিহাসের রীতিমতো। নারী ক্রিকেটে প্রথম শ্রেণীর ম্যাচে এখন বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান তিনি। এবারই প্রথম শুরু হয়েছে মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেট। তাতে সোমবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে 3 দিনের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন জ্যোতি। শেষ পর্যন্ত 256 বলে 20-4, 2-6 153 রান করে অপরাজিত ছিলেন মধ্যাঞ্চলের এই অধিনায়ক। জ্যোতি এখন বাংলাদেশের নারীদের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান।
2025 চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল চূড়ান্ত হলেও এতদিন প্রকাশ্যে আসেনি নিরপেক্ষ ভেন্যুর নাম। অবশেষে সংযুক্ত আরব আমিরাতকে দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে বিসিবি। এদিকে এই আসরের সূচি নিয়ে সংবাদ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া গণমাধ্যম ESPN ক্রিকইনফো, যেখানে জানানো হয়েছে ভারত পাকিস্তান ম্যাচ সহ একাধিক ম্যাচের সূচি। বিস্তারিত জানাচ্ছেন রাফিউল ইসলাম রাতুল। গত কয়েক মাসে ভারত পাকিস্তানের রেষারেষিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে জল ঘোলা হয়েছে বেশ। শেষ পর্যন্ত দুই দেশের শর্ত মেনে নিয়ে হাইব্রিড মডেলেই চূড়ান্ত করেছে আইসিসি। আয়োজন চূড়ান্ত হলেও এখনও বৈশ্বিক এই আসরটির সূচি ঘোষণা করেনি আইসিসি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও কিছুটা আভাস পাওয়া গেল কবে থেকে মাঠে গড়াতে পারে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের সূচি নিয়ে সংবাদ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ESPN ক্রিকইনফো। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী বছরের 19 ফেব্রুয়ারি। এদিকে রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে বিসিবি। 19 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে 23 ফেব্রুয়ারি। 27 ফেব্রুয়ারি পাকিস্তান তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। আসরে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। বর্তমানে রাজনৈতিক কারণে বেশ টানাপোড়েনে চলছে ভারত বাংলাদেশ সম্পর্ক, তাই মাঠের খেলায়ও থাকতে পারে এই উত্তাপ। ফলে দু দলের উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেট ভক্তরা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হতে পারে 4 মার্চ, আর 5 মার্চ দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনালের একটি পাকিস্তানে হলেও অন্যটি দুবাইয়ে হতে পারে। এমনকি 7 মার্চের ফাইনালে ভারত না উঠলেও সেটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এমনকি রিজার্ভ ডেও রাখা হয়েছে ফাইনালের জন্য। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। তৃতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে বৃষ্টি এনে 36 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। জোহানেসবার্গের ওয়ান্ডার স্টেডিয়ামে বৃষ্টির কারণে 47 ওভারে নেমে আসে ম্যাচ, যেখানে টস হেরে ব্যাট করতে নেমে সাইফ আইয়ুবের সেঞ্চুরিতে ভর করে 9 উইকেটে 308 রান তোলে পাকিস্তান। 309 রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে হেনরিক ক্লাসেনের ঝড়ো ব্যাটিংয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত 271 রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ আগে নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। শেষ ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করল তারা। ঘরে মাঠে প্রথম কোনো ওয়ানডে সিরিজে সব ম্যাচ হারল প্রোটিয়ারা। দ্বিপাক্ষিক সিরিজে 3 বার 0 রানে আউট হয়ে বিব্রতকর এক রেকর্ড গড়েছেন পাকিস্তানের আব্দুল্লাহ শফিক। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। এমন সাফল্যের মাঝে পাক ওপেনার শফিক গড়েছেন ভুলে যাওয়ার মতোই এক রেকর্ড। 3 ম্যাচেই 0 হাতে সাজঘরে ফিরেছেন এই ব্যাটার। দ্বিপাক্ষিক সিরিজে যা 0 রানে আউট হওয়ার এক নতুন রেকর্ড। শফিকের আগে এক সিরিজে 3 বার 0 রানে ফিরেছেন আরও 13 ব্যাটসম্যান। তবে এদের মধ্যে ব্যতিক্রম শফিক। 3 ম্যাচের সিরিজে 3 বারই ডাক মেরেছেন তিনি। এই রেকর্ডে তিনি অবশ্য পাশে পাচ্ছেন ভারতের সূর্যকুমার যাদবকে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরে মাঠে টানা 3 ম্যাচে হাঁস বগল দাবা করে ফিরেছিলেন তিনি। এবারে ফুটবলের খবর। বড়দিনের আগে শেষ ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে বড় জয় পেয়েছে টেবিল টপার লিভারপুল। অন্যদিকে ভাগ্য বদলাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। বোর্নমাউথের বিপক্ষে 3-0 গোলে হেরেছে অ্যামোরিমের দল। আর লা লিগায় সেভিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে বার্সেলোনাকে টপকে গিয়েছে রিয়াল মাদ্রিদ। একই রাতে আরেক ম্যাচে চেলসিকে রুখে দিয়েছে এভারটন। বিস্তারিত জানবো ডেস্ক রিপোর্টে। কোচ বদলেও যেন ভাগ্য বদলাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। বোর্নমাউথের বিপক্ষে রীতিমতো উড়েই গেল রেড ডেভিলসরা। ঘরের মাঠে 3-0 গোলে হেরেছে ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই বলের দখল ছিল ম্যানইউর। 60% বলের দখল রেখে 23টি শট নিয়েছেন তারা, কিন্তু আসল যে কাজ সেই গোলটাই করতে পারেননি। অন্যদিকে কম সুযোগেও বাজিমাত এই মৌসুমের অন্যতম চমক বোর্নমাউথ। ম্যাচের প্রথমার্ধেই দেজান হুইসেনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যান তারা, আর দ্বিতীয়ার্ধের গোল দুটি করেছেন জাস্টিন ক্লুইভার্ট ও আন্তোনে সেমেনু। এর আগে গত ডিসেম্বরেও লিগ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে এসেই একই ব্যবধানে ইউনাইটেডকে হারিয়েছিল বোর্নমাউথ। অন্যদিকে সান্তিয়াগো বার্নাবুতে সেভিয়াকে 4-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে টপকে 2-এ আনচেলত্তি শিবির, আর সমান ম্যাচে 41 পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেটিকো মাদ্রিদ। দুর্দান্ত এক গোল করা কিলিয়ান এমবাপ্পে ব্রাহিম দিয়াজকে দিয়ে করিয়েছেন আরেকটি।
রিয়ালের অন্য দুটি গোল ফেদেরিকো ভালভেদ্রে ও রদ্রিগোর। 53 মিনিটের মধ্যেই 4-1 গোলে এগিয়েছিল রিয়াল। এরপর দোদি লুবেবাকলো ব্যবধান কমাতেই পেরেছেন শুধু। এদিন গোল উৎসবের ম্যাচে টটেনহামকে 6-3 গোলে হারিয়েছে স্লটের লিভারপুল। 2 ম্যাচ পর জয়ের দেখা পাওয়া দলটি পয়েন্ট তালিকার শীর্ষে আরও ঝাঁকিয়ে বসল। 16 ম্যাচে 39 পয়েন্ট এখন লিভারপুলের নামের পাশে। 9 গোলের ম্যাচে 23 মিনিটে প্রথম গোলটি পায় লিভারপুল। গোল পাল্টা গোলের ম্যাচটিতে লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল 3-1 গোলে। দ্বিতীয়ার্ধে 54 ও 61 মিনিটে সালার জোড়া গোলে 5-1 গোলের ব্যবধান আরও বাড়ায় লিভারপুল। ম্যাচে দর্শকদের চোখ ফেরাতে বাধ্য করে আরও 2টি গোল করে টটেনহাম। নাটকীয়তায় ভরা ম্যাচের 85 মিনিটে উইঙ্গার লুইস দিয়াজ গোল করে ম্যাচের সব উত্তেজনায় শেষ করে দেন। একই রাতে আরেক ম্যাচে চেলসিকে রুখে দিয়েছে এভারটন। প্রতিপক্ষের ঘরের মাঠে শেষ পর্যন্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি দ্য ব্লুজরা। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মাত্র 16 বছর বয়সে ফুটবলে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকার ছেলে লুকা। খেলার ধরন দেখে অনেকেই বলছে এত হুবহু কাকারই নকল। 2017 সালে ফুটবল থেকে অবসর নেওয়া ব্রাজিলের এই কালজয়ী ফুটবলারের ছেলের খেলা দেখে মুগ্ধ ফুটবল প্রেমীরা। লুকার মধ্যেও কাকার প্রত্যাবর্তনের কথাও ভাবছেন তার ভক্তরা। রাফিউল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত। ফুটবলারের ছেলে ফুটবলার হবে এটা হয়তো হরহামেশাই চোখে পড়ে, তবে কালজয়ী কিংবদন্তি একজন ফুটবলারের ছেলে একজন কিংবদন্তি ফুটবলার হবে সেটা হয়তো আগে কখনোই সম্ভব হয়নি। এই অসম্ভবকে সম্ভবে বাস্তব রূপ দিচ্ছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকার ছেলে লুকা। ভিডিওটি কাকার 16 বছর বয়সী ছেলে লুকা সেলিকো লেইতের ফুটবল খেলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও দেখেই উঠেছে ঝড়। কেউ বলছেন ছেলেটি তো কাকার কার্বন কপি, কেউ আবার মজা করে রায় দিচ্ছেন ডিএনএ পরীক্ষার দরকার নেই, এটা কাকারই ছেলে। কেউ আবার এক কাঠি সরেশ, না এটা কাকাই। 42 বছর বয়সী কাকা ফুটবল ছেড়েছেন 2017 সালে, কিন্তু এখনো সেই আগের মতো ছিপছিপে শরীর। খেলার দম ফুরিয়ে গেলেও তার একহারা শরীর দেখে ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো নাজারিওর ঈর্ষা হতে পারে। তবে এই ভিডিও দেখলে মনে হতেই পারে কাকা বুঝি আবারও নেমে পড়েছেন ফুটবল মাঠে। ওই তো বাতাস চিরে প্রতিপক্ষ খেলোয়াড়দের চেপে ধরার মধ্যে ইঞ্চি পরিমাণ ফাঁক গলে বেরিয়ে যাওয়া সেই দৌড়। সেই চিরায়ত ইনসাইড আউট ডজ, বল পায়ে ডজ দিতে 1 সেকেন্ডের বিরতি, দৌড়ের সময় বাতাসে গায়ে এলিয়ে দেয়া সেই চুল, না কল্পনার রথ থামিয়ে বাবার আদলে গড়ে উঠেছে কাকার ছেলে লুকা সেলিকো। বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের চাওয়া হয়তো এক মুহূর্তের জন্য কাকার তরুণ বয়সের সেই জাদুকরী ড্রিবলিং ফের দেখার। সময়ের পরিক্রমায় যা হয়তো আর কখনোই সম্ভব হবে না, তবে ফুটবলে আবারও ফিরে এসেছেন ব্রাজিলের কাকা। সেটা এবার আত্মপ্রকাশ করেছে নিজের ছেলের ফুটবল ভেলকির মাধ্যমে। কোটি ভক্তদের অন্তরের অন্তঃস্থলে স্থান করে নেয়া কাকার সেই পুরনো স্মৃতি লুকার মধ্যে ফিরে পেয়ে মুচকি হাসিতে এই কিংবদন্তিকে হয়তো মনে করবেন ফুটবল ভক্তরা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিজয় দিবস কাবাডিতে পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে টাই ব্রেকারে হারিয়েছে তারা। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টে পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনাল শুরু থেকেই জমে ওঠে লড়াই। প্রথমার্ধ শেষে সেনাবাহিনীর পয়েন্ট ছিল 16 আর নৌবাহিনীর পয়েন্ট ছিল 17। দ্বিতীয়ার্ধ অব্যাহত ছিল টান টান উত্তেজনা। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় সমান 32 পয়েন্ট নিয়ে, ফলে খেলা গড়ায় টাই ব্রেকারে। দুই দলই 5টি করে রেড করার সুযোগ পায়, যেখানে 38-36 পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালের জায়গা করে নেয় বাংলাদেশ নৌবাহিনী। দর্শক, এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।